হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র, যিনি তার সহজ ভাষা, হৃদয় ছোঁয়া গল্প ও মানবিক আবেগ দিয়ে অসংখ্য পাঠকের মন জয় করেছেন। তার লেখা প্রতিটি চরিত্র যেন জীবন্ত হয়ে ওঠে, প্রতিটি অনুভূতি ছুঁয়ে যায় হৃদয়ের গভীরে। তার ছোট গল্প রূপা সেই ধারা থেকেই এক অপূর্ব সৃষ্টি, যেখানে তিনি নিখুঁতভাবে তুলে ধরেছেন এক নারীর নিষ্পাপ সৌন্দর্য, নীরব যন্ত্রণা এবং সমাজ বাস্তবতার প্রতিচ্ছবি। গল্পটি পাঠকের মনে একদিকে যেমন ভালোবাসা ও করুণা জাগায়, অন্যদিকে চিন্তার খোরাকও দেয়। রূপা কেবল একটি চরিত্র নয়, সে যেন হাজারো নিপীড়িত নারীর মুখপাত্র, যারা ভালোবাসা চায় কিন্তু পায় সমাজের অবহেলা। আজকের গল্প কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ছোট গল্প রূপা। ভাই, আপনি কি একটা মজার গল্প শুনতে চান? আমি ভদ্রলোকের দিকে অবাক হয়ে তাকালাম। কিছুক্ষণ আগে তার সঙ্গে দেখা হয়েছে, আর তাতে বেশি কথা হয়নি। আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি কিনা তিনি জানতে চাইলেন। আমি বললাম হ্যাঁ, আর ভদ্রতা করে জানতে চাইলাম, আপনি কোথায় যাচ্ছেন? ভদ্রলোক হাসি মুখে বললেন, আমি কোথাও যাচ্ছি না, আমি আমার স্ত্রীকে রিসিভ করতে এসেছি। ও চট্টগ্রাম থেকে আসছে, ট্রেন 2 ঘণ্টা দেরি, ফিরে যেতে ইচ্ছে করছে না, বাসায় যাব আবার আসব, ভাবলাম অপেক্ষা করি। তার সঙ্গে এইটুকুই আমার কথা হয়েছিল। এই কথা বলার পর যখন কেউ জিজ্ঞেস করে, আপনি কি একটা ইন্টারেস্টিং গল্প শুনতে চান, তখন একটু অবাক হতে হয়। অপরিচিত মানুষের কাছ থেকে গল্প শোনার আগ্রহ আমার কম। তাছাড়া আমি আমার অনেক দিনের অভিজ্ঞতা থেকে দেখেছি, যেসব গল্প ইন্টারেস্টিং বলে শুরু করা হয়, সেগুলো কোনোটাতেই আর তেমন ইন্টারেস্টিং কিছু থাকে না। আমি কিছু না বলে চুপ করে রইলাম। ভদ্রলোক বুদ্ধিমান হলে আমার চুপ করে থাকার কারণ বুঝতে পারবেন, আর বুদ্ধিমান না হলে এই গল্প আমার শুনতে হবে। দেখা গেল ভদ্রলোক মোটেই বুদ্ধিমান নন। পকেট থেকে পানের কৌটো বের করে পান সাজাতে সাজাতে গল্প শুরু করলেন। আপনি নিশ্চয়ই খুব বিরক্ত হয়ে আমার কথা শুনবেন। একেবারে অচেনা একজন মানুষ হঠাৎ করে গল্প বলা শুরু করেছে, তাতে বিরক্ত হওয়াই স্বাভাবিক। কিন্তু সমস্যাটা কি জানেন? আজ আমার জন্য একটা বিশেষ দিন। এই বিশেষ দিনে আমার মজার গল্পটা কাউকে না কাউকে বলতে ইচ্ছে করছে। যদি অনুমতি দেন গল্পটা বলি? বলুন। আপনি কি পান খান? জি না। একটা খেয়ে দেখুন, মিষ্টি পান খারাপ লাগবে না। আপনি কি বিশেষ দিনে গল্পের সঙ্গে সঙ্গে সবাইকে পানও খাওয়ান? ভদ্রলোক হেসে ফেললেন, আন্তরিক ভঙ্গিতেই হাসলেন। ভদ্রলোকের বয়স 40-এর মতো হবে, অত্যন্ত সুপুরুষ। ধবধবে সাদা পায়জামা পাঞ্জাবিতে তাকে চমৎকার মানিয়েছে। মনে হচ্ছে তিনি স্ত্রীর জন্য যুদ্ধ সেজেগুজেই এসেছেন। প্রায় 20 বছর আগের কথা। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স করছি, পদার্থবিদ্যায়। এখানে অন্ধকার বলে আপনি সম্ভবত আমাকে পরিষ্কার দেখতে পাচ্ছেন না। আলো থাকলে বুঝতেন আমি বেশ সুপুরুষ। 20 বছর আগে দেখতে রাজপুত্রের মতো ছিলাম। ছাত্রমহলে আমার নাম ছিল দ্য প্রিন্স। মজার ব্যাপার হচ্ছে, মেয়ে মহলে আমার কোনো পাত্তা ছিল না। আপনি ব্যাপারটা লক্ষ্য করেছেন কিনা জানি না, পুরুষদের রূপের প্রতি মেয়েরা কখনো আকৃষ্ট হয় না। পুরুষদের সবকিছুই তাদের চোখে রূপ চোখে পড়ে না। বিশ্ববিদ্যালয় জীবনে কোনো মেয়ে আমার সঙ্গে ভাব করার জন্যে কিংবা কথা বলার জন্যে এগিয়ে আসেনি। আমিও পিছন থেকে এগিয়ে যাইনি, কারণ আমার তোতলামি আছে, কথা আটকে যায়। আমি ভদ্রলোককে থামিয়ে দিয়ে বললাম, আমি তো কোনো তোতলামি দেখিনি না, আপনি চমৎকার কথা বলছেন। বিয়ের পর আমার তোতলামি সেরে যায়। বিয়ের আগে প্রচণ্ড রকম ছিল। অনেক চিকিৎসা করেছি, মন্ত্রপুথ মুখে নিয়ে কথা বলা থেকে শুরু করে হোমিওপ্যাথি ঔষধ, পীর ফকিরের তাবিজ, কিছুই বাদ দেইনি। যাই হোক, গল্পে ফিরে যাই। আমার সাবসিডিয়ারি ছিল ম্যাথ এবং কেমিস্ট্রি। কেমিস্ট্রি সাবসিডিয়ারিতে একজন মেয়েকে দেখে আমার প্রায় দম বন্ধ হয়ে যাবার মতো অবস্থা হল। কি মিষ্টি চেহারা, দীর্ঘ পল্লব, ছায়াময় চোখ। সেই চোখ সব সময় হাসছে। ভাই, আপনি কি কখনো প্রেমে পড়েছেন? জি না। প্রেমে না পড়লে আমার সেই সময়কার মানসিকতা আপনাকে বোঝাতে পারব না। আমি প্রথম দিন মেয়েটিকে দেখেই পুরোপুরি অসুস্থ হয়ে পড়লাম। সারা রাত ঘুম হল না, প্রচণ্ড পানির পিপাসায়। একটু পরপর গলা শুকিয়ে যায়। পানি খাই আর মহসিন হলের বারান্দায় হাঁটাচলা করি। সপ্তাহে আমাদের 2টা মাত্র সাবসিডিয়ারি ক্লাস। রাগে দুঃখে আমার কাঁদতে ইচ্ছা করে। প্রতিদিন একটা করে সাবসিডিয়ারি ক্লাস থাকলে কি ক্ষতি হতো? সপ্তাহের 2টা ক্লাস মানে 50 মিনিট করে 100 মিনিট। এই 100 মিনিট চোখের পলকে শেষ হয়ে যায়। তাছাড়া মেয়েটা খুব ক্লাস ফাঁকি দেয়।
এমনও হয়েছে সে পরপর দুঃসাহস কোনো কাজ করল না। তখন আমার ইচ্ছা করত লাফ দিয়ে মহিষিন হলের ছাদ থেকে নিচে পড়ে সমস্ত জ্বালাযন্ত্রণার অবসান ঘটাই। সে যে কি বভয়া কষ্ট আপনি বুঝবেন না, কারণ আপনি কখনো প্রেমে পড়েননি। মেয়েটার নাম তো বললেন না, তার নাম কি? তার নাম রূপা। সেই সময় আমি অবশ্যই তার নাম জানতাম না। নাম কেন কিছুই জানতাম না, কোন ডিপার্টমেন্টের ছাত্রী তাও জানতাম না। শুধু জানতাম তার সাবসিডিয়ারিতে কেমিস্ট্রি আছে এবং সে কালো রঙের একটা মরিস মাইনার গাড়িতে করে আসে। গাড়ির নাম্বার D6481। আপনি তার সম্পর্কে কোনো রকম খোঁজ নেননি? না, খোঁজ নেইনি, কারণ আমার সবসময় ভয় হতো খোঁজ নিতে গেলেই জানব মেয়েটির হয়তোবা কারোর সঙ্গে ভাব আছে। একদিনের একটা ঘটনা বললেই আপনি বুঝতে পারবেন। সাবসিডিয়ারি ক্লাসে আমি হঠাৎ লক্ষ্য করলাম মেয়েটা হেসে হেসে একটা ছেলের সঙ্গে কথা বলছে। আমার সমস্ত শরীর কাঁপতে লাগল। মনে হলো আমি অজ্ঞান হয়ে পড়ে যাব। সব ক্লাস বাদ দিয়ে হলে চলে এলাম এবং কিছুক্ষণের মধ্যেই আমার শরীর কাঁপিয়ে আমার জ্বর এসে গেল। আশ্চর্য তো বটেই। পুরো 1 বছর আমার এইভাবেই কাটল। পড়াশোনা মাথায় উঠল। তারপর একদিন মন্টু সারসের কাজ করে ফেললাম। মরিস মাইনর গাড়ির ড্রাইভারকে হাত থেকে বাড়ির ঠিকানা জেনে নিলাম। তারপর মেয়েটিকে সম্বোধন করে একটা চিঠি লিখলাম। কি লিখেছিলাম এখন আর মনে নেই, তবে চিঠির বিষয়বস্তু হচ্ছে আমি তাকে বিয়ে করতে চাই, তাকে রাজি হতেই হবে। রাজি না হওয়া পর্যন্ত আমি তাদের বাড়ির সামনে না খেয়ে পড়ে থাকব, যাকে পত্রিকার ভাষায় বলে আমরণ অনশন। গল্পটা কি আপনার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে? হ্যাঁ হচ্ছে। তারপর কি হলো বলুন? চিঠি তাকে পাঠিয়ে দিলেন? না, নিজেই হাতে করে নিয়ে গেলাম। ওদের বাড়ির দারোয়ানের হাতে দিয়ে বললাম, এ বাড়ির একজন আপা আছেন না ইউনিভার্সিটিতে পড়েন, তার হাতে দিয়ে এসো। দারোয়ান লক্ষ্মী ছেলের মতো চিঠি নিয়ে চলে গেল এবং কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে বলল, আপা বলেছেন তিনি আপনারে চেনেন না। আমি বললাম, তিনি ঠিকই বলেছেন, তবে আমি তাকে চিনি, এটাই যথেষ্ট। এই বলে আমি গেটের বাইরে খুঁটি গেড়ে দাঁড়িয়ে গেলাম। বুঝতেই পারছেন, নিতান্তই পাগলের কাণ্ড। সেই সময় মাথা আসলেও বেঠিক ছিল, লজিক নষ্ট হয়ে গিয়েছিল। যাই হোক, সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত কোনো রকম ঘটনা ছাড়াই গেটের সামনে দাঁড়িয়ে রইলাম। লক্ষ্য করলাম দোতলার জানালা থেকে মাঝে মাঝে কিছু কৌতূহলী চোখ আমাকে দেখছে। বিকেল 4টায় এক ভদ্রলোক বাড়ি থেকে বের হয়ে কঠিন গলায় বললেন, যথেষ্ট পাগলামি করা হয়েছে, এখন বাড়ি যাও। আমি তার চোখেও কঠিন গলায় বললাম, যাব না। পুলিশে খবর দিচ্ছি, পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাবে। কোনো অসুবিধা নেই, খবর দিন। এত রাখলে মাতলামি করার জায়গা পাও না? গালাগালি করছেন কেন? আমি তো আপনাকে গালি দিচ্ছি না। ভদ্রলোক রাগে জ্বলতে জ্বলতে বাড়ির ভেতর চলে গেলেন। তার পরপরই শুরু হলো বৃষ্টি, ঢালা ও বর্ষণ। আমি ভিজছি নির্বিকার ভঙ্গিতে, সঙ্গে সঙ্গে বুঝছি যে জ্বর আসছে। সারা দিন রোদ পোড়ার পর এই ভীষণ কষ্ট সহ্য হবে না। তখন একটা বেপরোয়া ভাব চলে এসেছে, যা হয় হোক। ক্ষুধায় ক্লান্তিতে শরীর অবসন্ন, মাঝে মাঝেই মনে হচ্ছে এই বুঝি শরীরটা ঝুলে পড়ে গেল। ইতিমধ্যে আমি আশপাশের মানুষের কৌতূহলী দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছি। বেশ কয়েকজন আমাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, এখানে দাঁড়িয়ে ভিজেছেন কেন? আমি তাদের সবাইকে বলেছি, আমাকে নিয়ে মাথা ঘামাবেন না, আমি একজন পাগল। মেয়েটির বাড়ি থেকেও হয়তো টেলিফোনে এই বিচিত্র ঘটনার কথা কাউকে কাউকে জানানো হয়েছে। একটি গাড়ি তাদের বাড়িতে এলো। গাড়ির আরোহীরা রাগী ভঙ্গিতে আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে বাড়ির ভেতর ঢুকলেন। রাত 9টা বাজালো। বৃষ্টি এক মুহূর্তের জন্য থামল না। জ্বরে তখন আমার গা পুড়ে যাচ্ছে, দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। পা ছড়িয়ে বসে পড়লাম। দারোয়ান এসে আমাকে ফিসফিস করে বলল, সাহেব, পুলিশ আনতে চাচ্ছিলেন, বড় আপা রাজি না। বড় আপা আপনার অবস্থা দেখেই খুব কান্নাকাটি, টাইট হইয়া বইয়া থাকেন। আমি টাইট হইয়া বসে রইলাম। রাত 11টা বাজালো। ওদের বাড়ির বারান্দায় বাতি জ্বলে উঠল। বসার ঘরের দরজা খুলে মেয়েটি বের হয়ে এলো। মেয়েটির পেছনে পেছনে ওদের বাড়ির সব কজন মানুষ। ওরা কেউ বারান্দা থেকে নামল না। মেয়েটি একা এগিয়ে এলো, আমার সামনে এসে দাঁড়ালো এবং অসম্ভব কোমল গলায় বলল, কেন এমন পাগলামি করছেন? আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম, কারণ এই মেয়ে সেই মেয়ে নয়।
অন্য একটি মেয়ে, একে আমি কোনোদিন দেখিনি। মরিস মাইনার গাড়ির ড্রাইভার আমাকে ভুল ঠিকানা দিয়েছে, হয়তো ইচ্ছা করেই দিয়েছে। মেয়েটি নরম গলায় বলল, আসুন, ভেতরে আসুন, টেবিলে খাবার দেয়া হয়েছে, আসুন তো। আমি উঠে দাঁড়ালাম, বলতে চেষ্টা করলাম, কিন্তু মনে করলেন না। আমার ভুল হয়ে গেছে, আপনি সেই মেয়ে নন, আপনি অন্য একজন। মেয়েটির মমতায় ডোবানো চোখের দিকে তাকিয়ে এই কথা বলা সম্ভব হল না। এত মমতা নিয়ে কোনো নারী আমার দিকে তাকায়নি। জ্বরের ঘোরে আমি ঠিকমতো পা ফেলতে পারছিলাম না। মেয়েটি বলল, আপনার বোধহয় শরীর খারাপ, আপনি আমার হাত ধরে হাঁটুন, কোনো অসুবিধে নেই। বাসার সবাই বারান্দায় দাঁড়িয়ে কঠিন চোখে আমাদের দিকে তাকিয়ে আছে। তাদের সবার কঠিন দৃষ্টি উপেক্ষা করে মেয়েটি বাড়িয়ে দিল, যে গভীর ভালোবাসায় হাত বাড়ালেও সে ভালোবাসাকে উপেক্ষা করার ক্ষমতা ঈশ্বর মানুষকে দেননি। আমি তার হাত ধরলাম। এই দৃষ্টি বছর ধরেই ধরে আছে। মাঝে মাঝে এক ধরনের অস্থিরতা বোধ করি। স্রোতের এই গল্প আমার স্ত্রীকে বলতে ইচ্ছা করে, বলতে পারি না। শোনেন, আপনার মতো অপরিচিত একজন কাউকে খুঁজে বের করি, গল্পটা বলি, কারণ আমি জানি এই গল্প কোনো দিন আমার স্ত্রীর কানে পৌঁছাবে না। আশ্চর্য, উফ, আমার ট্রেন এসে গেল। ভদ্রলোক উঠে দাঁড়ালেন। দূর থেকে ট্রেনের আলো দেখা যাচ্ছে। রেল লাইনে মৃদুমন্দ শব্দ উঠছে। ট্রেনটা সত্যি এসে গেল। আপনাদের যদি রূপা গল্প ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো, আর এমন আরও অসাধারণ গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন গল্প নিয়ে আবার ফিরব খুব শীঘ্রই। ততদিন শুনে যান, শিখে যান এবং কল্পনার পাখা মেলে উড়তে থাকুন। ধন্যবাদ।